জুলাই সনদ বাস্তবায়নের ঐকমত্য কমিশনের সুপারিশ জমা, সংবিধান সংস্কার করবে সংসদ। অন্য কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান। কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে আলাদা আলাদা প্রশ্ন দলগুলোর সরিয়ে দেওয়ার আহ্বান। তত্ত্বাবধায়কের আদলে সরকার পরিচালনার পরামর্শ। সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্নভাবে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে পড়ে যাচ্ছে, এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনষ্ট করেছে। অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশনও আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে। সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ইসিতে জামায়াত প্রতিনিধি দল, ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। চীনের কারণে অন্য দেশের উদ্বেগের কারণ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে বিতর্ক তৈরি না করার আহ্বান। মেগা স্ট্রাকচারের ভারী যন্ত্রাংশ পড়ে মৃত্যুর ঘটনায় জনজীবনে ভীতি আর অস্বস্তি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা বলছেন বিশ্লেষকরা। মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রেও হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। চট্টগ্রামের সাগরিকায় মালবাহী ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা, নিহত এক। বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল বন্ধ। গোপালগঞ্জে 2 ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আদেশ জারির পর গণভোট ও 9 মাসের মধ্যে আগামী সংসদকে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে কমিশন। এর আগে দুপুরে 12টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছান কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম, তবে এখনো সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই, মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আলোচনায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। বিএনপি, জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা। গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে। অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও করেছেন নেতারা। যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। শুরু থেকেই সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয়, তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণ তীর সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খানের দিকে। সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি। প্রশাসনে, পুলিশে নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্নভাবে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। বিভিন্ন পদবি, পদোন্নতি, পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত। নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। ডক্টর ইউনূস সাহেব একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, আমরাও ওনার সাথে একমত। সুতরাং সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে।
কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ। তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে ঘুরে যাচ্ছে, এরপরে প্রশাসন শৃঙ্খলাও বিনষ্ট করেছে। আবার জামাতের উপর উল্টা ব্লেম করেছে, ওনারা সব মন্ত্রণালয় দখল করছে, ব্লেম করেছে জামাত দুটি মন্ত্রণালয়। তাহলে জামাত দুইটা করে তো বাকিগুলো কারা করছে? 47-46টি মন্ত্রণালয়ের মধ্যে তাহলে বাকি 44টা ওনারাই করেছেন। জামায়াতের আপত্তি তালিকার 3 জনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা নতুন দলটির। এই সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। যদি এটাই করতে হয় যে কোনো দলের হয়ে কাজ করছেন না করছেন এই বিবেচনা বা ধারণার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বাদ দেওয়া থাকার বিষয়গুলোতে যেতে হয়, তাহলে পুরো এই উপদেষ্টা পরিষদ তাদেরকে আসলে পুনর্গঠন করতে হবে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ। নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। সবার আস্থার প্রশ্নে দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন সাব্বির আহমেদ। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশনও আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে যে আসলে কতটুকু তিনি যাবেন, কতটুকু তিনি যাবেন না। যাদের নামে কোনো কথা আসেনি তাদেরকে বাদ দিয়ে আপনি বাকিদের চেঞ্জ করে দেন। এটা তো আমার মনে হয় যে নির্বাচনের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে করি এটা একটা ফরজের মতো। বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচন করতে হবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে। অন্তর্বর্তী সরকারকে তাই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আমার মনে হয় উনি চেঞ্জ করবেন, তবে এটা তফসিলের পর্যন্ত সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি সহ পুরো কমিশনের সাথে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। দুপুরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন। ইসি ও জামায়াত নেতাদের এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, নিবন্ধন এবং নির্বাচনী পরিবেশ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চাইয়ে এনসিপি থাকবে না নোট অফ ডিসেন্ট বলে কিছু রাজশাহীতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কারের বিষয়, সেগুলো গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সংবিধানে পরিবর্তন হবে কিনা। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। জামায়াতের ব্রিফিং হচ্ছে, দর্শক সরাসরি চলে যাচ্ছে সেখানে। হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন। তো এই ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন। আর প্রশাসন নিরপেক্ষ থাকা, ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়। আর কি সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আপনারা যেটা বলছেন যে বিএনপির কাউন্টার, বিএনপির বলে যে সংশোধন, আপনারা বলছেন সংশোধন না, আসলে একটু বিএনপির দাবি করে সেই জন্য কি আপনারা বিরোধিতা করছেন নাকি আপনাদের কোনো বাইরে? নো, আমরা তো এই যে এখানে আমরা যারা ইলেকশন কনসেনসাস কমিশনে যারা আমরা সবাই দিয়েছি, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই, খান সাহেব, তারা ওয়ান অফ দেম। আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি, তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে, ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি।
বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন। আমরা বিরোধিতা করছেন, আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি। বরং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানের শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ। আর এই বাহিনী কিন্তু আমরা 8 দিন না 9 দিনের জন্য, আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ কথা জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন। অহেতুক বিতর্ক তৈরি করবে এমন কাউকে আনতে চায় না সরকার। আরও বলেন, আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে দিল্লির অবস্থান নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবকে ভারতে সফররত ডি ক্যাবের প্রতিনিধি দল প্রশ্ন না করায় ক্ষুব্ধ পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, ইসলামী বক্তা জাকির নায়েককে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টি নিয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, আপনারা সেই প্রশ্নটা করেননি কেউ, কিন্তু তারা তাদের দিক থেকে দেখতে থাকুক। কিন্তু গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে। একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইব না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা উড়ালপথ, রাজধানীতে একের পর এক নির্মাণ করা এসব সুপার স্ট্রাকচার নাগরিক জীবনে এনে দিয়েছে স্বস্তি। কিন্তু মেগা স্ট্রাকচারের 100 কেজি ওজনের ভারী যন্ত্রাংশ পড়ে আজাদের মতো মৃত্যু নাগরিক মনে জন্ম দিয়েছে ভীতি আর অস্বস্তি। তবে কি মাথার উপরে মৃত্যু নিয়ে ঘুরছি আমরা? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এমন দুর্ঘটনা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। উদ্বোধনের পরপরই যানজটে নাকাল নগরবাসীর যাতায়াতের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এই মেট্রো রেল, হয়ে ওঠে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেরও প্রতীক। কিন্তু ফার্মগেট এলাকায় মেট্রোর পিলার ও গার্ডারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পর দেখা দিয়েছে শত প্রশ্ন আর শঙ্কা। মাথার উপর দিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো মেট্রো যাত্রা নগরবাসীর মৃত্যুর পরোয়ানা হয়ে ঝুলছে না তো? আমরাও তো মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। রোববার বিয়ারিং প্যাড পড়ে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পাশের 433 নম্বর পিলারে। বছরখানেক আগে একই রকম ঘটনা ঘটেছিল স্টেশনের পূর্ব পাশের 430 নম্বর পিলারে। বারবার একই জায়গায় কেন এমন দুর্ঘটনা? এই পিলার দুটির দুই পাশের রেলপথের আগে এবং পরে রয়েছে বিশাল দুটি বাঁক। আগারগাঁও স্টেশনের একটু পর থেকে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এই পথ মেট্রোকে পাড়ি দিতে হয় সর্পিল আকারে। যারা মেট্রো রেলের এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশাল আকারের এই বাঁকের কারণে খামারবাড়ির এই অংশটিতে মেট্রো রেলের ভেতরে কম্পন বা ঝাঁকুনি অনুভূত হয় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝাঁকুনির কারণে এই অংশটির স্প্যান এবং ভায়াডাক্টের উপর চাপও পড়ে বেশি, তৈরি হয় ঝুঁকিও। প্রশ্ন হচ্ছে, এই ঝুঁকির বিপরীতে কি পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ? একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। মানুষের ভিতরে পারসেপশন হয়েছে তলা দিয়ে যে যাবে তার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি হবে। তৃতীয় ঘটনা যদি ঘটে,
এই দায় কিন্তু শুধু সরকার না, ডিএমটিসিও এড়াতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের কোনো স্থাপনায় তা যথাযথভাবে হয় না। যেটা ঝুঁকিপূর্ণ জায়গা মনে হয় এটা তো আগে মেনটেনেন্স করতে হবে আমাকে। এই যে কিন্তু ঘটনাগুলো ঘটলো বারবার। সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের প্রকল্পগুলোতে আমরা কনস্ট্রাকশন ফেজ পর্যন্ত তাকাই, পরবর্তী ফেজগুলোর দিকে আমাদের প্রকল্পের মধ্যে বাজেট বরাদ্দ থাকে না মনে করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি হয় চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের সাথে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান হলো ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই। মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ও তদারকি করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নিজেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছে জাতীয় ঐকমত্য কমিশন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং ঠিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা। প্রাথমিক পর্যায়ে 64টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। তার পরবর্তী পর্যায়ে 20টির মতো বিষয় নিয়ে আমরা 2 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐকমত্য ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি। কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি, তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনাও করি। আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছি, সাহায্য দিয়েছি, যাতে অন্তর্ভুক্ত ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 যেন একটি আইনি ভিত্তি পায়, ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে
সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ 17 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। আমরা সেই প্রেক্ষাপটেই অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি। আমাদের সুপারিশের প্রধানত 3টি ভাগ আছে। প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে। এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্নমত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবহিত করেছি। পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি, কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐকমত্য আছে, কিছু বিষয়ে ভিন্নমত আছে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল। ভোর 4:30টার দিকে সাগরিকা লবণ কারখানার এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর 4:10 রাজধানীর কমলাপুরের আইসিটির উদ্দেশ্যে আসছিল ট্রেনটি। সাগরিকা লবণ কারখানার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে দ্রুত গতির একটি ট্রাকের। এ সময় উল্টে যায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন। গুরুতর আহত হন ওই এলাকার নাইট গার্ড। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এখনো শুরু হয়নি বগি উদ্ধার কাজ। কিছুক্ষণ পরে দেখতেছি এই গাড়িটা খুবই স্পিড আসতেছে এবং এটা আমি ওই পাশে থাকার কারণে বা মুরব্বিও এটা বুঝতে পারে নাই যে এটা আসিয়ে ওনার গায়ে পড়বে। হঠাৎের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এই লোকটা এখানে স্পটেড মারা গেছে। গেট ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ছে, কিন্তু ইন্টারমিডিয়েট ট্রেন তো চলে যাচ্ছে, সে আইসা মেরে দিয়েছে, যার কারণে আমাদের রোলিং স্টকের ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। গোপালগঞ্জে 2টি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় দ্রুতগতির আরেকটি ট্রাক। এতে আহত হন 3 জন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জসিম নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জসিম ট্রাকের হেল্পার ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। সকালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 4র্থ দিনের শুনানি হয়। এদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ব্যতিক্রমী ধারণা। রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে 3য় দিনের শুনানিতে আইনজীবীরা বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। গত 27
আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে, এটাই তার তিনটা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা 2 নভেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে 2 নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন। আগামী 2 তারিখ না 2 তারিখে 2 নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বর্ধিত মাশুলে বিরূপ প্রভাব পড়ছে পোশাক রফতানিতে। দুপুরে চট্টগ্রাম বন্দর এলডিসি উত্তোলন ও শ্রম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি এলডিসি উত্তোলন 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, জ্বালানি নিরাপত্তা নেই, গাজীপুরে লোডশেডিং বেড়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখনো 7 থেকে 8 ঘন্টা লাগে। কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এফটিএ বা পিটিএ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তোলন হলে পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র 20 জন শ্রমিক নিয়ে পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। এতে অস্থিরতা বাড়বে, কমবে উৎপাদন। চট্টগ্রাম পোর্ট কখনোই লোকসান করে নাই। পোর্ট এখানে প্রফিট করবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে 40% শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। গাজীপুরের শ্রীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আধা ঘন্টা ধরে বন্ধ ছিল যান চলাচল। দুপুরে উপজেলার তেলিহাটিতে এ ইয়ার্ন ডাইং লিমিটেডের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা উঠে আসেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কয়েক কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানায় কয়েকদিন ধরে কর্মবিরতি সহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। আন্দোলনের সময় কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুর চালানোয় রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। টঙ্গী থেকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ অসত্য, এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক। তিনি জানান, মুহিবুল্লাহ মানসিকভাবে সুস্থ নন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখেছেন মামলার বর্ণনার সঙ্গে বাস্তবতা মিলছে না। এ ঘটনা কেন সাজানো হলো, এর পেছনে আর কেউ আছেন কিনা তার খোঁজ করছে পুলিশ। অনেক রাত্রে পঞ্চগড়
নামছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। তার অভিযোগ 22 অক্টোবর সকাল 7টার দিকে তাকে অপহরণ করা হয়। শিলমনে সিএনজি ফিলিং স্টেশনের সামনে কয়েকজন তাকে তুলে নেয় একটি অ্যাম্বুলেন্সে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ বলছে মুহিবুল্লাহ বাসা থেকে বের হন 6টা 52 মিনিটে। 6টা 53 মিনিটে মসজিদ ছাড়েন। তিনি আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন 6টা 54 মিনিটের দিকে। ঠান্ডায় শুয়ে পড়লাম। আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্লেষণ, তাকে পথ রোধ করে অপহরণ করা হয়নি। ফুটেজে বিষয়টি ধরা পড়ায় মুহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন তা। এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান মুহিবুল্লাহ গা ঢাকা দিয়েছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ। ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। মুহিবুল্লাহর এমন অভিযোগ তোলার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আরও কারো জড়িত রয়েছে কিনা এটি এখনো আমরা স্পষ্ট করতে পারিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় 2টি বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হয়নি। ভোরের দিকে নগরীর দৌলতপুর থানার 2টি এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 4টি মোটরসাইকেলে 8 থেকে 10 জন দুর্বৃত্ত এসে কুয়েটের কর্মচারী শেখ মহসিন আলী ও সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। কয়েক রাউন্ড গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কে বা কারা কি কারণে গুলি ছুড়েছে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 150 জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল রাতে সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকে ভৈরব স্টেশনে রেললাইন অবরোধ করে স্থানীয়রা। আটকে দেওয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন। স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণ ও আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রা বিরতির দাবিতে জামালপুরে তিস্তা এক্সপ্রেস থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে জেলার নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেস পৌঁছালে তা আটকে রাখে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, জামালপুর ময়মনসিংহ ঢাকা রুটে 6টি আন্তনগর ট্রেন চলাচল করলেও মাত্র 2টি ট্রেন নরুন্দি স্টেশন যাত্রা বিরতি দেয়। এই অঞ্চলের 5টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এই পথে যাতায়াত করে। ট্রেন না থামায় দুর্ভোগে পড়েন তারা। সব আন্তনগর ট্রেন থামার দাবিতে আন্দোলনে তারা। এছাড়া নতুন আরেকটি প্ল্যাটফর্মেরও দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রায় 1 ঘন্টা পর মানববন্ধনকারীরা সরে গেলে তিস্তা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। রংপুরের কাউনিয়ায় মাকে হত্যা করে গর্তে পুঁতে রাখার ঘটনায় ছেলেকে মৃত্যুর দণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দণ্ডাদেশপ্রাপ্ত জামিল মিয়া ভেলন 2022 সালের 19 আগস্ট মা জামিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। স্ত্রীর সাথে মায়ের ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটায় জামিল। পরে মৃতদেহ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে সে। 3 দিন পর পুলিশ লাশ উদ্ধার করে ও জামিল মিয়াকে আটক করে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করে। সে মামলার সূত্র ধরে 2.5 বছর পর আসে মৃত্যুদণ্ডের রায়। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে ধেয়ে যাচ্ছে মন্থা। আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম এলাকায় ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য মতে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলীয় এলাকাগুলো। এর প্রভাবে এরই মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায়। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছুটি ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শনি ও রোববার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেদিনীপুর, 24 পরগনা সহ বেশ কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূল এবং উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হয়ে আজ সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ব্রিফিংয়ে তারা জানায়, প্রবল ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। তারা আরও জানায়, প্রবল ঘূর্ণিঝড় মন্থা কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ জানায়, মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূলে বড় ঝুঁকি নেই, তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখের নাম। রোববার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন আব্বাস। অধ্যাদেশ অনুযায়ী ফিলিস্তিনের প্রেসিডেন্টের মৃত্যু অথবা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে 90 দিনের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট। এ সময়ের মধ্যে ভোট আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করতে হবে নির্বাচিত প্রশাসনের কাছে। অনাকাঙ্ক্ষিত কারণে এ সময়ের মধ্যে নির্বাচন না হলে সময় বাড়াতে পারবে ফিলিস্তিনের কেন্দ্রীয় কাউন্সিল। ফাতাহ প্রশাসনের এই আইন সংবিধান পরিপন্থী বলে দাবি করেছে হামাস সহ বিরোধীরা। আগের আইন অনুযায়ী ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদ শূন্য হলে দায়িত্ব পাবেন পার্লামেন্টের স্পিকার। সেই হিসেবে 2006 সালে হামাস থেকে নির্বাচিত বর্তমান স্পিকারের হওয়ার কথা আব্বাসের উত্তরসূরি। এবার জাপানের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে দেশটিতে বিনিয়োগ বাড়াবে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরে $550 বিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কৌশলগত সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। চলমান দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসাবে সোমবার জাপান পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাজধানী টোকিওতে সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তিনি। এই সময় যুক্তরাষ্ট্রকে জাপানের ঘনিষ্ঠ মিত্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরস্পরের ভূয়সী প্রশংসা করেন দুই নেতা। আমরা সবচেয়ে শক্তিশালী মিত্র। আপনার সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সম্মানের, বিশেষ করে এমন সময় যখন আমি মনে করছি আপনি অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে পারস্পরিক বাণিজ্যে সমতা আনতে একমত হন ট্রাম্প তাকাইচি। জাপানের ওপর 15% শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। $550 বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প এবং সানায়ে তাকাইচি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন এবং পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প তাকাইচি। আমরা একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছি এবং এটি ন্যায্যতার ভিত্তিতে হয়েছে। আমরা জাপানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। চুক্তি নিয়ে খুবই আনন্দিত আমরা। আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যার মধ্য দিয়ে উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। জাপান সফর শেষে অঞ্চলটির আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ কিছুটা প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রতি সপ্তাহে চ্যাট জিপিটিতে আত্মহত্যা নিয়ে আলোচনা করেন 12 লাখ মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেলটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের এক ব্লগ পোস্টে উঠে এসেছে এ তথ্য। তাদের চ্যাটবট কিভাবে সংবেদনশীল কথোপকথন পরিচালনা করে তার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে একটি প্রতিবেদন, যাতে বলা হয়েছে 91% ক্ষেত্রেই তাদের আপডেট ভার্সন GPT-5 আত্মহত্যা প্রবণ কিংবা অন্যান্য সংবেদনশীল মেসেজের জবাবে সঠিক ও পেশাদার নির্দেশনা দিতে সক্ষম হয়েছে।
প্রযুক্তি বিপ্লবের নতুন সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি। ক্রমেই বিভিন্ন তথ্যের জন্য এই চ্যাটবটের ওপর নির্ভরতা বাড়ছে মানুষের। এমনকি সিদ্ধান্তহীনতায় ভোগা অনেকেই নানা পরামর্শের জন্য দ্বারস্থ হন এই প্রযুক্তির। চলতি মাসের শুরুতেই ওপেন এআই এর সিইও জানান, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা এখন ৮০ কোটি। প্রতিষ্ঠানটির ব্লগ পোস্টে এবার পাওয়া গেল উদ্বেগজনক তথ্য, যেখানে বলা হয়েছে প্রতি সপ্তাহে অন্তত ১২ লাখ ব্যবহারকারী আত্মহত্যা সম্পর্কিত মেসেজ পাঠান চ্যাটজিপিটিকে, যা মোট ব্যবহারকারীর ০.১৫%। কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের সাথে আত্মহত্যার পরিকল্পনা কিংবা প্রবণতা নিয়ে আলোচনা করেন তারা। চ্যাটজিপিটি সংবেদনশীল কথোপকথনের প্রতিক্রিয়া কিভাবে দেয় তার বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ওই ব্লগ পোস্টে। চ্যাটজিপিটির নতুন সংস্করণ GPT-5 এর অন্তত ১০০০ চ্যাট বিশ্লেষণের পর ওপেন এআই জানিয়েছে, এসব সংবেদনশীল মেসেজের জবাবে ৯১% ক্ষেত্রেই পেশাদার আচরণ করে চ্যাটজিপিটির বিভিন্ন টুল। বাকি ৯% ক্ষেত্রে মেলে অনাকাঙ্ক্ষিত উত্তর, যা আত্মহত্যা প্রবণদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। বাস্তবসম্মত পরামর্শদাতা হিসেবে চ্যাটজিপিটিকে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তুলতে ১৭০ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ওপেন এআই। এর আগে ১৬ বছর বয়সী মার্কিন এক কিশোরের আত্মহত্যার ঘটনায় চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করেছিলেন এক দম্পতি। অভিযোগ, তাদের সন্তানকে আত্মহননের পথে উস্কে দিয়েছিল চ্যাটজিপিটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আজকের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।